2009 সালে তারা একটা বোঝাপড়ার মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিলেন, একটা ডিজাইন ইলেকশনের মাধ্যমে। এটা তাদের নিজস্ব দলের লোকেরাও বলেছে, আবার তাদের পার্টনার এরশাদ সাহেবও বলেছে, তারা স্বীকার করে নিয়েছে। এরপরে ক্ষমতায় এসে তারা বেপরোয়া হয়ে উঠলেন। পিলখানায় তাদের ক্ষমতা ধারণ করার, গ্রহণ করার 2 মাসও পুরা হলো না। নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে 57 জন দেশপ্রেমিক সেনা অফিসারকে দুনিয়া থেকে বিদায় করা হলো। তাদের পরিবারের কতিপয় সদস্যের সাথেও অসৎ আচরণ এবং হত্যাকাণ্ডের পথ তারা বেছে নিল। এই অবস্থায় এখান থেকেই তাদের খুনের রাজনীতির সূচনা। তারপরেই আপনারা লক্ষ্য করেছেন, সেনাবাহিনীর পরে তারা হাত দিল জামাত ইসলামের গায়ে। স্বাধীনতার পরে যাদের ব্যাপারে কোনো ধরনের কোনো অভিযোগ ছিল না, তাদেরকে মিথ্যা অভিযোগে তারা বিচারের মুখোমুখি করার নামে কার্যত বিচারিক হত্যাকাণ্ডের দিকেই নিয়ে গেল। জামাতে ইসলামের এক এক করে 11 জন শীর্ষ নেতা, অধ্যাপক গুলাম আজম সাহেব থেকে শুরু করে মীর কাসেম আলী সাহেব পর্যন্ত, 2 জন সাবেক আমির, 3 জন নায়েবে আমির, 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, 1 জন নির্বাহী পরিষদ সদস্য, তাদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ডের পিছনে কে ছিল? বিচারকের আসনে বসা একজন ব্যক্তি তার জীবনের অভিজ্ঞতা লিখতে গিয়ে তিনি সেটা প্রকাশ করে দিয়েছে, এসকে সিনহা। তাকে দিয়েও তৎকালীন সরকার অনেক আকাম কুকাম করিয়েছে। শেষ পর্যন্ত জুডিশিয়ারির সাথে যখন কনফ্লিক্ট হয়েছে, সেই জায়গায় এসকে সিনহা সরকারের সাথে আপোষ করেননি, তাই তাকে অস্ত্রের ধমক দিয়ে, জীবন হানির ধমক দিয়ে তাকে দেশ থেকে তারা তাড়িয়ে দেয়। বাংলাদেশের ইতিহাসে এরকম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গায়ের জোরে কোনো সরকার তাড়িয়ে দিয়েছে, এর আগে কোনো ইতিহাস রচনা হয়নি। তিনি তার বইয়ে লিখেছেন যে কার ডিকটেশনে, কার ইচ্ছা পূরণের জন্য, কেন এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছিল। এই অপকর্মের প্রতিবাদ করেছে আমাদের সহকর্মীরা, এবং বিশেষ করে সাইদি সাহেবের রায়ের পরে সারা দেশের দলমত নির্বিশেষে মানুষেরা। এটাকে দমন করতে গিয়ে একে একে শেষ পর্যন্ত তারা আমাদের 1000 খানেক সঙ্গীকে হত্যা করেছে। অসংখ্য ভাইকে তারা গুম করেছে। আজও অলিউল্লাহ এবং আল মুকাদ্দেস, এই 2 জন সহ অনেককে আমরা ফিরে পাইনি। ইলিয়াস আলী সাহেব ফিরে আসেনি, চৌধুরী আলম ফিরে আসেনি, এরকম আরো অনেকেই ফিরে আসেনি। তারা কোথায়? তাদের আপনজন জানে না, সম্ভবত তারা নাই। তারা থাকলে এতদিনে আমরা পেয়ে যেতাম, আল্লাহ ভালো জানে, আমরা নিশ্চিত না। যেহেতু তাদের জীবিত থাকা কিংবা তাদের হত্যাকাণ্ড সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই, আর তথ্য থাকবে কি? তখন যেভাবে বিভিন্ন বাহিনীকে, এজেন্সিকে মানুষ খুনের জন্য, গুম করার জন্য কাজে লাগানো হয়েছে, এখন সব বের হয়ে আসতেছে। একদিকে এইভাবে গুম খুন, প্রতিপক্ষকে দমনের রাজনীতি করে আমরা দেখলাম আলেম ওলামার উপরে ক্র্যাকডাউন। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যেটা হয়েছিল, এই সময়টা আপনারা অনেকেই সাক্ষী, আমরা ছিলাম জেলে। আমরা জেল থেকে অবলোকন করেছি। মানুষগুলোকে নির্মমভাবে খুন করে শাসক নামের কলঙ্ক ফেসিস্ট শেখ হাসিনা উপহাস করে বললেন ওরা কেউ মরে নাই, ওরা নিজের থেকেই শুয়ে পড়েছিল আর গায়ে তারা লাল রং ছিটিয়ে নিয়েছিল। মানবতার প্রতি কি নির্মম উপহাস! তিনি এগুলোই করেছেন, মানুষকে উপহাস করতে তাচ্ছিল্য করেছেন। তিনি শুধু করেন নাই, তার আশপাশের লোকেরাও করেছে। এবং দুঃখজনকভাবে যে মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ, সাংবাদিক ভাইদেরকে, বোনদেরকে বলা হয় বিবেক, তাদের অনেকেরও ভূমিকাটা
সরকারকে ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে বেপরোয়া করে তুলেছিলেন। একদিকে দলীয় কর্মীদের বাহবা, আরেকদিকে মিডিয়া জগৎ থেকে তার সমর্থন, এই দুইটা মিলে একটা ভয়ঙ্কর রূপ নিয়েছিল। অবশ্য মিডিয়া সকলের অবস্থা একই ধরনের ছিল না, অনেকে অপকর্মের প্রতিবাদও করেছে। এই প্রতিবাদ করতে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে, হাউস বন্ধ করে দেওয়া হয়েছে, ডিক্লারেশন বাতিল করা হয়েছে। এই সব মেনেও তারা প্রতিবাদ করেছে, আমরা তাদেরকে মোবারকবাদ জানাই। এটাই জাতির বিবেক, এটাই জাতির দর্পণ, এমনই হওয়া উচিত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এরপরে আপনারা দেখলেন 18 সালে যখন কোটার বিরুদ্ধে ছাত্ররা রাস্তায় নামলো, তখন দমন করার জন্য হেলমেট বাহিনী, মুগর বাহিনী পাঠানো হলো। কিন্তু ছাত্রদের তুমুল আন্দোলনের সামনে এটা টিকে নেই। সরকার তখন রাগ করে গুসা করে বলল, যা এখন থেকে আর কোনো কোটাই থাকবে না, সব উঠাই দিলাম। কিন্তু সেই কোটা আবার 2024 সালের 1 জুলাই আইনের কাঁধে বন্দুক রেখে আবার হুবহু সেটাই প্রতিষ্ঠা করা। এবার এই প্রতারণার বিরুদ্ধে আবার ছাত্র সমাজ তারা প্রতিবাদ শুরু করলো, রাস্তায় নেমে আসলো। তাদের এই আন্দোলন দমানোর জন্য পুরানো কায়দায় আবার তাদের উপরে ঝাঁপিয়ে পড়া হলো। এ বিষয়ে যাওয়ার আগে বলতে চাই যে 15.5 বৎসর বিভিন্নভাবে মানুষের বয়স সাপ্রেস করার জন্য চেষ্টা করা হয়েছে। আমরা আন্দোলন করেছি, দফায় দফায় জীবন দিয়েছি, পঙ্গু হয়েছি, জেলে গিয়েছি, মামলার ভার ঘাড়ে নিয়েছি, কিন্তু ফ্যাসিস্ট বিদায় হয়নি। অবশেষে যখন জুলাইতে আবার কোটা ফিরে আসলো, আবার ছাত্ররা জেগে উঠল, গর্জন করলো। এই ফ্যাসিস্ট কায়দায় আন্দোলন দমন করতে গিয়ে 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েদের উপরে তারা আঘাত করে বসল। এটাকে বলা যায় আন্দোলনের প্রথম ধাপ জাগরণ। মেয়েদের গায়ে যখন হাত উঠলো, তখন মায়েরাও রাস্তায় নেমে আসে। এখন সবাই আস্তে আস্তে আসা শুরু করল। এর পরের দিন 6টা হত্যাকাণ্ড হলো। শুরু হয়েছিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, আমাদের বিপ্লবের আইকন আবু সাইদকে দিয়ে। সে ডানা পেতে বুকে গুলি নিয়েছে, কিন্তু অন্যায়ের সামনে মাথা নত করে। পরপর 3টা গুলি করে দুনিয়া থেকে তাকে বিদায় করা হয়েছে। ঢাকায় 2 জনকে হত্যা করা হলো, চট্টগ্রামে 3 জনকে হত্যা করা হলো। এই নতুন করে আবার হত্যাকাণ্ড শুরু করলো। এরপরে 18 তারিখ থেকে ধারাবাহিক এই হত্যাকাণ্ড চলতে থাকলো। 3 তারিখে গিয়ে জাতির ভাগ্য নির্ধারণের একটা সুযোগ তৈরি হলো। সেনাবাহিনীর সাধারণ অফিসাররা এবং জওয়ানরা যখন তারা অস্বীকৃতি জানালো যে আর জনগণের বুকে তারা অস্ত্র ধরবে না, গুলি ছুড়বে না, তখনও শেখ হাসিনা তার খুনের নেশা থেকে সরে আসেননি। আমরা যতটুকু জেনেছি, বাহিনী প্রধানদেরকে তিনি ধমকিয়েছেন, গালিগালাজ করেছেন। তারা বলেছে এখন যদি অস্ত্র ধরি লাখো মানুষের জীবন ঝরবে। তিনি নাকি বলেছিলেন যত লাখ ঝরুক, ঝরাইয়া দাও, এদেরকে ঘরে ফিরাইয়া দাও। তারা রাজি হয়নি। 4 তারিখ 3 তারিখ 2 দিনই খুনের রমরমা কাজ চলেছে। কে করেছে সবাই জানেন। এই 2 দিন ইন্টারনেট বন্ধ করে দিয়ে লাশগুলোও গায়েব করা হয়েছে। 5ম দিনে যেদিন হাসিনার পতন হয়, সেদিনও আশুলিয়ায় মানুষগুলোকে অর্ধমৃত অবস্থায় ট্রাকে ফেলে সেখানে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে তাদেরকে ছাই করা হয়েছে। কত নিষ্ঠুর! এই বর্বরতা এবং নিষ্ঠুরতার পরে আর তারা টিকতে পারেনি। তারা চলে গেছে দেশ ছেড়ে। সাময়িক এই শূন্যতা পূরণের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। সেই সরকারের উপদেষ্টা তারা শেষ পর্যন্ত তারা তাদের দায়িত্ব পালনে নিরপেক্ষতার পরিচয় অনেকেই দিতে পারেননি।
কেউ কেউ দিলেও অনেকে দিতে পারেনি। এর মাঝে জাতীয় ঐক্য রচনার জন্য ঐকমত্য কমিশন হলো। মাসের পর মাস, 7টা মাস একটানা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আলাপ আলোচনা করে বেশিরভাগের মতের ভিত্তিতে একটা চার্টার রচনা হলো। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, এইভাবে একটা কনসেনসাস তৈরি হলো এবং সবাই একমত হলো যে এই বিষয়গুলোকে বৈধতা দেওয়ার জন্য আমাদের একটা সংস্কার পরিষদ লাগবে অথবা গণ পরিষদ লাগবে। এনসিপির দাবি ছিল সংস্কার পরিষদ, গণপরিষদ, আমাদের ছিল সংস্কার পরিষদ। বিএনপিও রাজি হলো। এমনকি গণভোটের বক্তব্যটা, প্রস্তাবটা তারাই প্রথমে দিল। তারাই দিয়ে গণভোটের জন্য মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এবং জনগণকে কথা দিয়ে গণভোটে যদি বেশিরভাগ জনগণ হা বলে তাহলে গণভোটের রায় সবাই বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। তাদের মুখ দিয়ে বললো, আমরাও বললাম। যেই নির্বাচন হলো, যে কায়দায় হোক তারা গেলেন ক্ষমতায়, 2/3 পেয়ে গেলেন। এবার তাদের মানসিকতা বদলে গেল। দুইটা শপথ নেওয়ার কথা, একটা নিলেন আর একটা নিলেন না। তারা বলতেছেন এটা সংবিধানে নাই। ভাই, সংবিধান তো 26 সালের নির্বাচনও নেই। এটা তো জাতির প্রয়োজনে। উইল অফ দ্য পিপল ইজ দি সুপ্রিম ল। জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় আইন। সেই অভিপ্রায়ের ভিত্তিতেই সরকার গঠন হয়েছে, সেই অভিপ্রায়ের ভিত্তিতেই ঐকমত্য কমিশন হয়েছে, সেই অভিপ্রায়ের ভিত্তিতেই গণভোটের আয়োজন করা হয়েছে, সংসদ নির্বাচনের আয়োজন করা হয়েছে। একটা মানলেন একই দিনে অনুষ্ঠিত, আরেকটা মানলেন না। একটা শপথ নিলেন একই দিনে নেওয়ার কথা, আরেকটা নিলেন না। আমরা সবই মানলাম, এখনও আমরা সেই অবস্থানে আছি। এরপরে সরকার গঠিত হয়েছে। সরকার গঠনের পর আপনারা সবই দেখছেন। আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি? কয়েকটা কার্ড বিতরণ দেখেছি, তাও নিজস্ব লোকদের মধ্যে ম্যাক্সিমাম। এ নিয়েও আবার বিভিন্ন ধরনের কথা আছে। কিন্তু সেই চাঁদাবাজি আগের চাইতে বেশি, সেই দুর্নীতি আগের চাইতে বেশি, সেই দলীয়করণ আগের চেয়ে বেশি। এর জন্য কি এতগুলা জীবন জ্বলল? এতগুলা মানুষ পঙ্গু হলো? এতগুলা মানুষ আহত হলো? জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে আসলো। মা আসলো, বোন আসলো, পিতা আসলো, বাবা আসলো, সবাই আসলো, ভাই আসলো, কে না আসলো, সবাই আসলো এগুলোর জন্য। জাস্ট একই তরিকার এক দলকে সরাইয়া একই তরিকার আরেক দলকে বসানোর জন্য তৈরি হয়। সংসদের ভিতরে আমরা দাবি উত্থাপন করলাম যে সংস্কার পরিষদ গঠন করুন, সভা আহ্বান করুন। এর উপরে আলোচনা হলো, ফলাফল শূন্য। আমরা প্রতিবাদে বেরিয়ে এসে আপনাদের মুখোমুখি হয়েছি। জাতিকে আমরা বলেছি, সংসদে আমরা প্রতিকার পাই নাই, ন্যায় বিচার পাই নাই। আপনাদের অধিকার সংসদে তারা মেনে নেয় নাই। এখন আপনাদেরকে সাথে নিয়েই সেই অধিকার আদায়ের জন্য আমরা লড়ে যাব, আন্দোলন করব। সেই আন্দোলনে আমরা আছি। এ পর্যন্ত অনেকগুলা কর্মসূচি বাস্তবায়ন হয়েছে, আগামীতে আমাদের কর্মসূচি আছে। আজকের এই আয়োজনটা কি জন্য? এই আয়োজন কোনো সরকারের সফলতা দেখানোর জন্য নয়, সফল কোনো সরকারের চিত্র তুলে ধরার জন্য। যারা ফ্যাসিস্ট ছিল, অটোক্র্যাট ছিল, স্বৈরাচারী ছিল, তাদের চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। আর জনগণ তখন কিভাবে নিগৃহীত হয়েছিল, অত্যাচারিত হয়েছিল, সেইটা এখানে তুলে ধরা হয়েছে। এত কিছুর পরে আমাদের প্রত্যাশা কি? জাতির প্রত্যাশা কি? শহীদদের প্রত্যাশা কি? শহীদ পরিবারের প্রত্যাশা কি? এগুলা তুলে ধরার জন্য মূলত আমাদের এই আয়োজন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এখানে শেখ মুজিবের 7 মার্চের ভাষণ আছে, জিয়াউর রহমান সাহেবের 26 মার্চের স্বাধীনতার ঘোষণা নেই কেন? উনি তো অটোক্র্যাট শাসক ছিলেন না, তো ওনারটা এই জন্যই তো আমরা আনিনি। যারা কর্তৃত্ববাদী ছিল, যারা আগ্রাসী ছিল, জুলুমবাজ ছিল, আমরা তাদেরকে এখানে তুলে নিয়েছি। এখানে দেখবেন আইয়ুব খান, ইয়া খান সবাই আছে, কিন্তু কেউ বাদ পড়ে নেই। ইতিহাসের ধারাবাহিকতা তুলে আনা হয়েছে। আবার বেগম জিয়া যে মুক্তি পেয়েছেন ন্যায্যতার ভিত্তিতে, সেটাও এখানে আমাদের ডকুমেন্টারিতে তুলে আনা হয়েছে। ইতিহাসে যার যে কল্যাণকর অবদান আছে, সবগুলোর প্রতি আমরা গভীর শ্রদ্ধাশীল।
আমরা নির্মোহ, এই ব্যাপারে আমরা অবশ্যই বাস্তববাদী। প্রিয় সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা এই বিষয়গুলো তুলে ধরার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যাদের উপর জাতির এখন দায়িত্ব আছে তারা যেন তাদের দায়িত্বকে উপলব্ধি করেন এবং জাতির প্রত্যাশার আলোকে যেন দেশ পরিচালনা করে। আর উদ্দেশ্য হচ্ছে জনগণকে সচেতন রাখা যে আমাদের অধিকার যদি কেউ কেড়ে নিতে চায় তাহলে যেভাবে জীবন দিয়ে অতীতে দফায় দফায় এই দেশের সূর্য সন্তানেরা, বীরেরা তাদের অধিকার আদায়ের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য লড়ে গেছে, আমাদেরকে সেই লড়াইয়ের জন্য নতুন করে প্রস্তুতি নিতে হবে।